জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। উনার মডেল কিন্তু এইগুলা। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে দেখানো হবে ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীকে নিয়ে কি বললেন। আরও দেখানো হবে বেনজির এখন কোথায়। এদিকে আবার ব্যারিস্টার সুমনের লোকজন মাথায় কাপড়ের কাপড় বেঁধে আন্দোলন শুরু করতেছে। ব্যারিস্টার সুমনকে 24 ঘন্টার ভিতরে নিরাপত্তা না দেওয়া হয় তাহলে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে দাবি করতেছে তারা। তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখব ব্যারিস্টার সুমন কি বললেন প্রধানমন্ত্রীকে নিয়ে, তারপরে দেখব বেনজির এখন কোথায়। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। উনার মডেল কিন্তু এইগুলা। এই যা যা মডেল আপনারা দেখতেছেন, উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন। উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে 1 ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রাখো না, কাজ করতে থাকো। উনি আমারে ব্যক্তিগতভাবে বলছেন, মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে। আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকের মেলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলার চেয়ে। কারণ আপনাদের মনে আছে কি না যে গত বছর আমি এমপি হওয়ার 1 বছর আগে আমি প্রায় 37,000 আমের চারা লাগাইছিলাম। আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে সোনারঘাট, এইগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারঘাটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে। গাছ কাটলে যে খালি গরম পারে তা না, গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে। দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায়। মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার, এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে। আমরা আল্লাহ রাসূলের দেশ, এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না। মনে করি যে এখানে এই রাসূলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না, যে যা করে কিছু আমরা সহ্য করে নিই। তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ, মানুষ মারে। ওই গাছ যে নাই, গাছে ছায়াটা দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করুণা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইতো। আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরার মনের মধ্যে প্রেম কম। তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক। আমি এই প্রেমকে আগায় নেওয়ার জন্য এইবার এমপি হওয়ার পর, আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমনভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে। আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে। পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় 33,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি। আগামী 3 তারিখে আবার 28,000 আমের চারা আইতেছে। মানে 33,000 আর 28,000 সব মিলায় প্রায় 50,000 যদি হয়, 50,000 হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম 52 টাকা করে। আমার প্রায় 25-26 লাখ টাকা লাগতেছে। এর মধ্যে 1 টাকাও সরকার থেকে বরাদ্দ নাই। তা আমার কালকে আমার পিএস জিজ্ঞেস করতেছে যে এত টাকা স্যার দিলে অন্যান্য অভাবী মানুষ এরা আসে, এরা এমপির উপর অনেক ভরসা করে আইসা কেউ কয় পুরি বিয়া দিত, কেউ কয় ইতা দিত। তা আমি আমার পিএস এর জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না, কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টাররা এই এলাকার এমপি বানাইলেও লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। এখন আগে অক্সিজেন বাড়াও, তারপর না হয় আমরা অভাব কমাই মনে। এখন না হয় না খাইয়ে থাকি সবাই, আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো। আজকে যে এই মেলাটা আরো 5,000 আমের কিসের চারা
আছে আমাদের বন বিভাগ থেকে দিবে। এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ, এগুলো আমরা বন্টন করব। আগামী 3 তারিখ স্কুল খুলতেছে, স্কুলে স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি। আপনারা এগুলা যত্ন করে লাগাবেন। আমি কৃষি অফিসার, আমাদের এসিলেন মহোদয়, আমাদের নতুন 2 ভাইস চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাই যেতে হবে। কারণ আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়াই তো এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। আশা করি কেউ ডাকুক না ডাকুক, কেউ করুক না করুক, আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়েই আমরা আগাই যাব। এখানে আরও যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে একটা খেলার দাওয়াত দিচ্ছি আমাদের কসবার সাথে। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা মানে আমাদের মাননীয় আইনমন্ত্রীর এলাকা, কসবার থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সোনারঘাটে ডিসি স্কুল মাঠে। কসবা বনাম সোনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে, এখানে আপনারা আসবেন। শুধু কষ্ট করলেই হবে না, কিছু আনন্দ তো নেওয়া লাগবে নাকি? আমরা সোনারঘাটের মানুষ কোনোভাবে আর মানসিক অসুস্থ হইতে আমি দিব না। আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে, দেখবেন আপনি 2-3 বছরের মধ্যে, আমি তো কথা দিছি যে আমার চামড়া যেহেতু একটু ফর্সা, তোমাদের চামড়া আমি সুনু পাউডার দিয়ে ফর্সা বানাই, এরপর আমি এই জায়গা থেকে বিদায় নেব। এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান, এই চা বাগানের পুরা নিচেই বালু আর বালু। আমি যখন দেখি বাগান ভাঙে তখন দেখি নিচে খালি বালু। এর মানে আমার মনে হয়েছে যে পুরা সোনারঘাটের নিচেই বালু, মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু। এর মানে আমরাও কিন্তু ব্লেসড, আমরাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। আমাদের মানুষগুলারে খালি ঠিক করতে হবে, দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাই দিই। আমরা আপনাদের সবার কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। ওনার মডেল কিন্তু এইগুলা, এই যা মডেল আপনারা দেখতেছেন, উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন। উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে 1 ইঞ্চি মাটিও তোমার এলাকায় খালি রাখো না, কাজ করতে থাকো। উনি আমারে ব্যক্তিগতভাবে বলছেন, মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে। আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন, এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সপরিবারের চম্পট মেরেছেন বেনজির। দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। শুধু তাই নয়, বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসাবে থাকা কারি কারি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছেন। তাহলে এখন কি করবে দুদক? বেনজির কিংবা তার পরিবারের অন্য সদস্যদের বর্তমান অবস্থানই বা কোথায়? প্রিয় দর্শক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গেই থাকুন। দেখা যাক বেনজিরের কোনো খোঁজ আমরা বের করতে পারি কিনা। আমি মোহনা হোসেন, পুরোটা সময় জুড়ে আছি আপনাদের সাথে। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসা বেনজির ও তার পরিবারের অঢেল সম্পদ জব্দের আদেশের পরই দেশ জুড়ে ডালপালা মেরেছে আলোচনা। সামনে হাজারো প্রশ্ন। বেনজির দেশে আছেন কিনা এই নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি সূত্র জানিয়েছে বেনজির পরিবার নিয়ে এখন দুবাইতে অবস্থান করছেন। আদালতের আদেশের আগেই তিনি দেশ ছেড়েছেন নাকি এরপরে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। বক্তব্যের জন্য বেনজির আহমেদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তারপরও তাকে পাওয়া যায়নি। তবে অন্য একটি সূত্র বলছে বেনজিরের স্ত্রী এবং 1 কন্যা দুবাইতে থাকলেও অন্য কন্যাদের নিয়ে দেশেই আছেন তিনি। দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার স্ত্রী, কন্যা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের 33টি ব্যাংক হিসাবের তথ্য বেরিয়ে এসেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 মে এগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত। কিন্তু ওই আদেশ কার্যকরের আগেই বিভিন্ন আমানত হিসাব থেকে নগদ টাকা তুলে ফেলা হয়েছে কিংবা অন্য কোনো ব্যাংক হিসাবে সরিয়ে ফেলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একই সঙ্গে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল সেটিও জানা যায়নি। বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ খবর রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যখনই কেউ বুঝতে পারেন যে তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন। অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন সেটি বের করা সম্ভব। ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক। ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোনো তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা হস্তান্তর না করতে দেওয়ার সুযোগ নেই। কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতাদেশও দিতে পারেন। এসব ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে ব্যাংকই বিপদে পড়বে। বেনজিরের বিষয়ে আরেক ব্যাংক কর্মকর্তা বলেন, সাধারণভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোকজন থাকে, ফলে গোপনে বেনজিরকে তথ্য দেয়া হতে পারে। আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন। সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে এগুলো রাখা হয়। এখন দেখার বিষয়, বেনজির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে হয়েছে কিনা। আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলো নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট STR এবং নগদ লেনদেন রিপোর্ট CTR করেছে কিনা সেটাও দেখা যেতে পারে। দুদক জানিয়েছে, বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে এই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে। ওই টাকা কোথাও বিনিয়োগ করা হলে সেটি অপরাধলব্ধ অর্থ হিসেবে ধরা হবে এবং এটি দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট সম্পদের সঙ্গে যুক্ত হবে। আর উত্তোলন করা অর্থ কোনো খাতে বিনিয়োগ করা না হলে তাকে মানি লন্ডারিং অপরাধের আওতায় আনা হবে। দুদক আরও জানায়, ব্যাংক হিসাব ফ্রিজ করার পর অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ওই সব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। এই পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিলে এই ক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হবে। সিটিজেন টিভি নামে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বেনজির আহমেদের 2 মেয়ের মালিকানার তথ্য পাওয়া গেছে। সিটিজেন টিভির পরিচালক তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজির। 2017 সালে এই টিভি চ্যানেল অনুমোদনের সময় তারা দুইজনই ছিলেন শিক্ষার্থী। বেনজির পরিবারের সম্পদ অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য জানতে পেরেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই তথ্য ইতোমধ্যেই দুদকেও পাঠানো হয়ে গেছে। 2017 সালে সিটিজেন টিভি অনুমোদনের সময় র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। তখন তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সিটিজেন টিভি অনুমোদনের সময় অন্যতম একটি শর্ত ছিল 1 বছরের মধ্যে এটিকে সম্প্রচারে আসতে হবে। আর পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার আগে এবং পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পর 2 বছর পার না হওয়া পর্যন্ত কোনো শেয়ার হস্তান্তর করা যাবে না। দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে বেনজির আহমেদ এবং তার পরিবারের কোনো সম্পদ আছে কিনা সেই তথ্য অনুসন্ধানের অনুরোধ জানিয়ে BFIU-তে চিঠি দিয়েছে দুদক। দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে এসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে BFIU। প্রাথমিক অনুসন্ধানে এসব দেশের সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR এর আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার। BFIU এর একজন কর্মকর্তা বলেন, দেশের বাইরের সম্পদ আছে কিনা তা জানতে চেয়ে কয়েকটি দেশে চিঠি দেওয়া হয়েছে। এসব দেশ থেকে কোনো তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কেননা প্রাথমিকভাবে পাওয়া গোয়েন্দা তথ্য সাধারণত আদালত বা অন্য কোনো সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা যায় না। ফলে কোনো দেশে তার সম্পদের তথ্য পাওয়া গেলে পরে
ML এর আওতায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবার তথ্য চাইতে হবে। এরপর পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যবস্থাও করতে হবে। তবে একবার কেউ পাচার করলে তা ফেরত আনা অনেক জটিল। এখন পর্যন্ত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোক, আমাদের যে অভিভাবক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, আমাদের যে নেতা, উনার আমরা নিরাপত্তা চাই। এই জন্য আমরা কাপড়ে কাপড় পরে আসছি। আমাদের 3 দিন যাবৎ আমাদের চুনারঘাট, মাধবপুর সর্বস্তরে সব জায়গার মাঝে আমাদের আন্দোলন চলছে। 24 ঘন্টার ভিতরে যদি আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে যদি নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে সারা দেশের এই যে সিলেট টু ঢাকা, ঢাকা টু চিটাগাং সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে যদি আমাদের লিডারের নিরাপত্তা না দেওয়া হয়। আপনারা কি এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পাইছেন প্রশাসনের কাছ থেকে? না, আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাই নাই। এই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম চলমান চলবে। প্রশাসনকে কি বলবেন? প্রশাসনের কাছে সুদৃষ্টি দাবি জানাচ্ছি যে আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে তো নিরাপত্তা দেন। যদি নিরাপত্তা না দেয়, এই আন্দোলন চলবে চলমান, সারা বাংলাদেশে আন্দোলন চলবে। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের আন্দোলন সারা বাংলাদেশে চলবে। ওনার বক্তবিন্দু সারা দেশে আছে, সিলেট, ঢাকা, চট্টগ্রাম সব দেশে ওনার বক্তবিন্দু আছে। সারা দেশে এই আন্দোলন অনেক বড় আকারে ধারণ করবে যদি এটা যদি নিরাপত্তা না দেওয়া হয়। আপনারা সবাই অবগত আছেন, আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের দেশের সম্পদ শুধু চুনারঘাট, সিলেট বিভাগ নয়, সারা বাংলাদেশের সম্পদ ব্যারিস্টার সুমন ভাইকে এক কুচক্র মহল হত্যার হুমকি দিয়েছে। আমরা এই ধারাবাহিকতায় যতক্ষণ পর্যন্ত এই হত্যার গডফাদার যে উনাকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন অব্যাহত থাকবে। আচ্ছা, আপনাদের দাবি না মানলে আপনারা পরবর্তীতে কি করবেন? আমাদের যদি দাবি না মানেন, আমরা প্রশাসনের প্রতি সম্মান রেখে বলতেছি, যদি উনারা গডফাদারকে আইনের আওতায় না আনে, আমরা প্রয়োজন যদি হয়, সুমন ভাই একজন ভালো মানুষ, সারা বাংলাদেশের মধ্যে একজন, আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, কিন্তু বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক দেখেছি, তিনি হলেন ব্যারিস্টার সুমন ভাইকে। সুমন ভাইয়ের আসামিকে যদি ধরা না হয়, আমরা প্রয়োজন হলে লাখো লাখো যুবক জীবন দিব সুমন ভাইয়ের জন্য। তাহলে জানেন আমাদের মানবতার পেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হত্যার হুমকির প্রতিবাদে আজকে শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ এই বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা একটাই দাবি, সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। আমরা সুমন ভাইয়ের মতো এমপিকে আমরা হারাতে চাই না। একজন আদর্শের, একজন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে আমরা কোনোদিন বঙ্গবন্ধুকে দেখি নাই, তবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। তবে একজন এমপি পেয়ে আমরা মনে করি দ্বিতীয় বঙ্গবন্ধু আমরা চুনারুঘাট, মাধবপুরে পেয়েছি। আমাকে মারুন, দেশের সম্পদ। আচ্ছা, আজকে আপনারা ঢাকা সিলেট মহাসড়কে কেন অবস্থান নিয়েছেন? শুনেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সারা বাংলাদেশে যিনি অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের তরুণদের যিনি আইডল, সেই সুবাদে ব্যারিস্টার সুমন ভাইয়ের উপর সেই প্রিয়া সাহা থেকে শুরু করে ওই সময়কালীন থেকে বিভিন্ন ধরনের অত্যাচারী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, সেই খন্দকার মুস্তাক বাহিনীরা এখনো দেশে রয়ে গেছে। তাই আজকে সিলেটের মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। হবিগঞ্জের তথা সমস্ত হবিগঞ্জের অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। হবিগঞ্জ তার চোরাইঘাট, মাধবপুর থেকে মাননীয় এমপি ব্যারিস্টার সুমন ভাই, কে বা কারা সুমন ভাইকে হুমকি দামকি দিচ্ছে, প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন এই বিষয়টি আমলে নেন এবং দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। কে বা কারা, কাদের এত সাহস আমাদের নেতা ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করবে, আমি দ্রুত আইনের আওতায় আবদার রেখে প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা রেখে আমাদের প্রিয় নেতার নেক হায়াত দীর্ঘায়ু কামনা। আপনাদের দাবি না মানলে আপনারা পরবর্তীতে কি করবেন? আমাদের দাবি, যদি প্রশাসন আপনারা সুদৃষ্টি না দেন, তাহলে আমাদের এই কর্মসূচি, এই মানববন্ধন, এই প্রতিবাদ আন্দোলন সংগ্রাম আমাদের চল। আসসালামু আলাইকুম দেশ ও দেশবাসী, এতক্ষণ আপনারা দেখলেন ব্যারিস্টার সুমন ও বেনজিরকে নিয়ে নানান ধরনের বক্তব্য। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমন ও বেনজিরকে নিয়ে আপনাদের কী মন্তব্য সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
যাই হোক বন্ধুরা, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আপনাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।